টু দিস কম্পিউটার। তো আজকে আমরা যা পড়বো তো পড়বো, কিন্তু তার মধ্যে আমরা দুটো জিনিস আজকে পড়বো, একটা হচ্ছে আরুরা লগ্ন আর একটা হচ্ছে উপপদ লগ্ন। এই দুটো আমাদের পড়ানোর কথা ছিল, আমরা এই দুটোকে একটুখানি জানবো, এটা আমাদের জানা দরকার। তো আরুরা লগ্ন হচ্ছে আমার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ আমি মানুষটা কেমন। আমার ইন্টারনাল অ্যাপিয়ারেন্স হচ্ছে আমার লগ্ন, সেটা আমাকে বোঝাবে আমি মানুষটা কেমন। কিন্তু এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স সেটা সম্পর্কে আমাদের একটুখানি জানতে হবে, এবং সেটা আমরা জানবো। তাহলে এখানে আমাদের, এটা হচ্ছে লগ্ন ধরে নিচ্ছি কোনো একটা মানুষের, আর এই জায়গাটাতে চলে এসছে মঙ্গল। তাহলে এখান থেকে মঙ্গল চলে এসছে 8 নম্বর ঘরে। এই যে 8 নম্বর ঘরে মঙ্গল চলে এলো, এখান থেকে 8 নম্বর ঘরটা সেটা হচ্ছে আরুরা। এটা হচ্ছে আরুরা লগ্ন, মানে লগ্নের আরুরা লগ্ন। আর এরকম প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে পাওয়া যায়। ধরে নিচ্ছি এই মানুষটার ক্ষেত্রে আহ বৃহস্পতি এই ঘরটাতে আছে, তাহলে উপপদ লগ্ন হচ্ছে দ্বাদশ ভাবের আরূঢ় পদটার নাম হচ্ছে উপপদ। কি বললাম? দ্বাদশ ভাবের যে আরূঢ় লগ্ন, আরূঢ় পদ, তার নাম হচ্ছে উপপদ লগ্ন। এবার দ্বাদশ ভাবের অধিপতি দ্বাদশ থেকে দ্বাদশে আছে, মানে এই ঘরটা হচ্ছে 12th হাউস। এটা হচ্ছে 12 নম্বর ঘর। তার অধিপতি তিনি হচ্ছেন বৃহস্পতি। তিনি কোথায় রয়েছেন? দ্বাদশে। তাহলে দ্বাদশের দ্বাদশ, মানে বৃহস্পতি 12 থেকে দ্বাদশে আছেন, মানে এক ঘর পেছনে। এখান থেকে এক ঘর পেছনে, এইটার নাম হচ্ছে উপপদ। এই হলো আমার উপপদ। এই জায়গাটুকু বোঝা গেল? এবার কোন কাজে লাগে সেটা বোঝাচ্ছি। হ্যাঁ স্যার। না, স্যার যাদের সবসময় হয়নি বারো তাদের নাম্বার ঘর, বলতে হবে না স্যার। স্যার সবসময় 12 নাম্বার ঘরটাই নিতে হবে? উপপদের ক্ষেত্রে 12, আর অরুণ লগ্ন লগ্নের ক্ষেত্রে লগ্ন। উপপদ লগ্নটা হচ্ছে দ্বাদশ ভাবের অরুণ পদকে বলা হয় উপপদ লগ্ন। আমার বুঝতে অসুবিধা হয়? স্যার, এই যে 12 নম্বর ঘর থেকে দেবগুরু বৃহস্পতির নিচের দিকে নামছে, এটা ঠিক একটু বুঝতে পারলাম না, এই জায়গাটা একটু বলবেন। এগুলো এই নিচের দ্বাদশ দিকে ভাব। নামছে না। দ্বাদশপতি দ্বাদশ ভাব থেকে কোথায় আছে? দ্বাদশপতি দ্বাদশের দ্বাদশে আছে। হয়তো এখানে ছিল না, আমরা ধরে নিচ্ছি এখানে নেই দ্বাদশপতি। আমরা ধরে নিচ্ছি বৃহস্পতি অন্য একটা ঘরে আছে, বৃহস্পতি এখানে আছে, হতেই পারে আছে। তাহলে 12 নম্বর ঘর থেকে বৃহস্পতি কোথায় আছে? দশমে। তাহলে এখান থেকে আমরা আবার দশম গুনবো। তাহলে এখান থেকে দশম গুনবো, এখান থেকে ঘুরে এটা হচ্ছে দশম। মানে এটা হচ্ছে উপপদ লগ্ন। তাহলে হুম, এটা সায়কদের মনে হয় সন্দেহ। তাহলে এইটা হচ্ছে উপপদ। পরিষ্কার হলো? পরিষ্কার হলো উপপদ আর আরোহণ? কবে? হ্যাঁ স্যার। মৈত্রী দিয়ে পরিষ্কার হয়েছে?
স্যার একবার বলে ভালো হতো। তো ম্যাডাম পরিষ্কার হয়েছে? স্যার আরেকবার বলে ভালো হতো। আরুরা পদটা হচ্ছে লগ্নের সাপেক্ষে ক্যালকুলেট করা হয়, লগ্ন থেকে লগ্নপতি যে যতটা দূরে আছে এইখান থেকে ততটা দূরের বিন্দুটাকে আমরা বলবো আর। তাহলে লগ্ন থেকে লগ্নপতি অষ্টমে আছে, তাহলে লগ্নপতি থেকে অষ্টম ভাবটা হচ্ছে আর। এটা বেশটা পরিষ্কার হলো। ঠিক একইভাবে প্রত্যেকটা ভাবের ক্ষেত্রে এই হিসেবটা করা যায়। যেমন আহ, 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 যেমন হচ্ছে গিয়ে বৃহস্পতি, আমি ধরছি এই ঘরটাতে নেই, বৃহস্পতি আবার রয়েছে, বৃহস্পতি আবার রয়েছে এই। তাহলে বৃহস্পতি এখানে দুটো ভাবের নির্দেশক, একটা হচ্ছে নাইনথ আর একটা 12। তাহলে নাইনথ হাউসের ক্ষেত্রে বৃহস্পতি এখানে বসে আছে দশমে, দ্বাদশ ভাবের সাপেক্ষে বৃহস্পতি সেও দশমে বসে আছে। এবার নবম ভাবের আরূঢ় পদ যদি বার করি, তাহলে সেটা কি হবে? নবম ভাব থেকে বৃহস্পতি আছে দ্বিতীয় ভাবে, তাহলে বৃহস্পতি থেকে দ্বিতীয় ভাব, এইটা হচ্ছে আরুরা অফ নাইন্থ হাউস। খুব ভালো কথা। 12 নম্বর ঘর থেকে বৃহস্পতি কোথায় আছে? একাদশে। তাহলে বৃহস্পতির একাদশ ভাব, বৃহস্পতি যেখানে আছে তার একাদশ ভাব মানে হচ্ছে এই ঘরটা, এই ঘরটা হচ্ছে আরুরা অফ। আরোরা অফ 12 এটা। তাহলে এই যে দ্বাদশ ভাবের 12 নম্বর ঘরের যে আরুরা, তাকে বলা হচ্ছে উপপদ লগ্ন। তাহলে লিখে দিই উপপদ। তাহলে এই বৃশ্চিকের ঘরটা হচ্ছে এই মানুষটার উপপদ। এইবার কথা হচ্ছে কোন কাজে লাগে এই যে আরুরা উপপদ, এই সমস্ত গুলো আমাদের কি কাজে লাগবে? প্রথমেই বলি, আরুরা লগ্ন হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স এন্ড কমিউনিকেশন টু দ্য ইউনিভার্স কে ইন্ডিকেট করে। অর্থাৎ বাহ্যিকভাবে আমি কেমন, আমার পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে আমার কমিউনিকেশন কেমন হচ্ছে, লোকজনের সঙ্গে আমি কেমন ভাবে ইন্টারাক্ট করছি, এই ব্যাপারটাকে ইন্ডিকেট করবে এই আরোরা পদটা। পরিষ্কার হলো? আর 12 নম্বর ঘরের যে আরোরা, যাকে আমরা বলেছি উপপদ, এই উপপদ ইন্ডিকেট করবে যে এই মানুষটার ম্যারেড লাইফ কেমন যাবে, আদৌ বিয়ে হবে কিনা, বিয়ে হলে পরেও বিয়েটা কেমন হবে। বিয়ের ক্ষেত্রে যেমন আমরা 7 নম্বর ঘর থেকে বিচার করি, ঠিক তেমন ভাবেই উপপদ লগ্ন থেকেও আমাদের বিয়ের জায়গাটাকে বিচার করতে হবে, এবং তাহলেই আমরা একটা সঠিক ম্যারেড লাইফের বা ম্যারেজ কনক্লুশনে আসতে পারবো। পরিষ্কার হলো? বোঝা গেল? স্যার এটার ক্ষেত্রে কি মঙ্গল আর বৃহস্পতি দুজনকেই লাগবে? কেন? আমার এখানে লগ্ন মেষ বলে, আমার লগ্ন যদি কর্কট হতো তাহলে তার মঙ্গল লাগতো এটা। এবং কোনো একজন লোকের কর্কট লগ্ন, আর এখানে মুন বসে আছে, আর এখানে হচ্ছে গিয়ে বুধ বসে আছে। এবার এই মানুষটার
অরুণা লগ্ন কোথায় হবে একটু বলুন, আপনারা হিসাব করে বলুন। মকর স্যার। স্যার মিনে হবে। মকর। লগ্ন হবে ও, মুন। আচ্ছা আচ্ছা। আর উপপদ লগ্ন কোথায় হবে বলুন। মেষ। মেষ মেষ। তাহলে লগ্ন থেকে দ্বাদশপতি বুধ, দ্বাদশ থেকে 6 হাউসে রয়েছে, তাহলে এখানে পদ লগ্নটা আসবে। এইখান থেকে আবার 6 হাউস গুনবো, 1 2 3 4 5 6, তাহলে এটা হবে উপপদ লগ্ন। এইটা কার কার বুঝতে অসুবিধা হলো শুধু তারা বলবেন, যারা বুঝতে পারেননি, যারা বুঝতে পেরেছেন তাদের থেকে শুনতে চাই না। না বললে পরে চ্যাট বক্সে লিখলেও হবে। আচ্ছা, তাহলে আমাদের একটা মানুষের বাহ্যিক অ্যাপিয়ারেন্স, একটা মানুষের ইন্টারাকশন, মানুষটা পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে কেমন থাকবে, এই ব্যাপারগুলো বুঝবার জন্য আমাদের দরকার রুরা লগ্ন। আর এই মানুষটার ম্যারিড লাইফ ইনক্লুডিং শয্যা সুখ, এই সমস্ত কিছু বুঝবার জন্য আমাদের চাই উপপদ লগ্ন। তাহলে এই আরুরা লগ্নটা কিভাবে পাবো আমরা? আরুরা লগ্ন পাওয়ার রাস্তা হচ্ছে লগ্ন থেকে লগ্নপতি যে দূরত্বে আছে, লগ্ন থেকে লগ্নপতি যত দূরত্বে আছে, লগ্নপতি থেকে ঠিক সেই দূরত্বের জায়গাটা, সেটা হচ্ছে আরোরা। তাহলে এবার এখানে আমাদের আরোরা এটা বেরিয়েছিল, এই আরোরাটাকে এখানে আমি চন্দ্রকে বসিয়ে দিলাম এখানে। এবার বলুন তো কোথায় আরোরা পদটা হবে? বিষ রাশিতে। লগ্ন থেকে লগ্নপতি ষষ্ঠে আছে, 1 2 3 4 5 6, মানে ষষ্ঠ ঘরে আরোরা পড়ছে। আর এবার এই ষষ্ঠ থেকে ষষ্ঠতে আমাদের যেতে হবে, 1 2 3 4 5, 6 না 5, মানে 5-এ যখন আমরা এলাম, আরো এক ঘর গেলে এইখানে হচ্ছে আমাদের আরোরা পড়বে। লগ্ন থেকে লগ্নপতি ষষ্ঠে, এবং লগ্নপতির অবস্থান থেকে ষষ্ঠ ভাবের বিন্দুটা, সেটা হচ্ছে আরুঢ়া লগ্ন। সেম ওয়েতে, আমরা পরে আসছি। আগে আমাকে বলুন এই আরুঢ়াটা কারা বুঝতে পারেনি, এখনো কি কেউ আছেন যারা বুঝতে পারেননি? আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছেন। হুম, স্যার বুঝতে পারছি এবং ফলাদেশটাও মিলছে স্যার আমার ক্ষেত্রে। ওটাতে আমরা আসবো। আচ্ছা, উপপদটা পরিষ্কার হচ্ছে। উপপদ হচ্ছে আরুরাই। আরুরা কার আরুরা? দ্বাদশ ভাবের 12 নম্বর ঘরের উপপদ, সেটা হচ্ছে কি উপপদ। তাহলে যদি কারোর কর্কট লগ্ন হয়, ধরে নিচ্ছি তার কর্কট লগ্ন না হয়ে মিথুন লগ্ন, তাহলে তার আরুরা কোথায় হবে? বুধ এখানেই আছে। মেষ। মেশে স্যার। দ্বাদশপতি রয়েছে দ্বাদশের সপ্তমে, তাহলে এখান থেকে দ্বাদশের সপ্তমে আহ ভুল হলো, ভুল হলো, ভুল হলো, ওই স্যার, শুক্র তো নেই। ওটাকে দেওয়া হয়নি। এবার বলতে পারবেন, বলুন এবার। হুম হুম। কর্কট। লগ্নে চলে যাবে। দাদা বলুন বলুন।
লগ্নে যাবে স্যার। শনিবার তাহলে আসুন। একদম একদম। কর্কটে যাবে না স্যার? অষ্টম। এবার বুধ আছে দ্বাদশ থেকে এই ঘরটা থেকে, এই sorry, শুক্র আছে এই ঘরটা থেকে, এখান থেকে আমাদের এসে সোজা 8 নম্বর। তাহলে এখান থেকে আমাকে আবার 8 গুনতে হবে, এখান থেকে 8 পারা হচ্ছে এইটা। তাহলে উপপাদ লগ্ন হচ্ছে এই ঘরটা। এবার পরিষ্কার? আই থিঙ্ক পরিষ্কার। অবশ্যই পরিষ্কার, দেখি। জি আচ্ছা, স্যার। এবার এটা কোন কাজে লাগে? ব্যাপারটা হচ্ছে অনেক সময় আমাদের বিচার ম্যাচ করছে। আমি দেখলাম মানে একটা মেষ লগ্নের মানুষ, তার মধ্যে রাগ টাগ নেই, কি ব্যাপার? আর ধনুরা চলে গেছে হয়তো কন্যা রাশি। মেষ লগ্ন ধনু রাশি ভীষণ পোলাইট বিহেভিয়ার, ধনুরা চলে গেছে কন্যা রাশি। আসলে বিহেভিয়ার, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, রিলেশনশিপ উইথ এক্সটার্নাল পিপল, এটা ভীষণ স্মুথ হয়ে গেছে। বাইরের লোকরা দেখছে আরে এ তো লক্ষ্মী মেয়ে, গাড়িতে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দেখছে ওরে বাবা ভয়ঙ্করী মহারৌদ্রী। তাহলে এই ব্যাপারটা আমরা আইডেন্টিফাই করতে পারবো কারুরার মাধ্যমে, যে এই মানুষটার এক্সপ্রেশনটা কিরকম, মানুষটা কিভাবে অন্যের সাথে ম্যাচ করছে। এবার আপনি বিয়ে বাড়িতে, সরি মেয়ের বাড়িতে মেয়ে দেখতে গেছেন, বা আপনি ছেলের বাড়িতে ছেলে দেখতে গেছেন। প্রথম দিন তো ভীষণ ভালো বিহেভিয়ার, আপনার ছক দেখলেন, ওই যে বিহেভিয়ারটা তো জমছে না। আপনার মনে হতেই পারে যে এই মানুষটা তার সঙ্গে অ্যাকচুয়াল এক্সাক্ট বিহেভিয়ার করছে না। সঙ্গে সঙ্গে চোখ রাখুন 3টে জায়গায়। একটা জায়গাতে একজনকে আমি জাজ করতে গেছি, সেটা হতে পারে আমি পাত্রী দেখতে গেছি বা পাত্র দেখতে গেছি, আমার দেখে মনে হচ্ছে যে এই আমাকে পারফেক্টলি নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছে না। হতেই পারে, এটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। 3টে জায়গায় চোখ রাখতে হবে, একটা হচ্ছে গিয়ে আরুরা, একটা হচ্ছে লগ্ন, আর একটা হচ্ছে এই মুহূর্তের ঘোরা। যদি এই মুহূর্তের হোরারি চার্টে দেখতে পাওয়া যায় যে দ্বিতীয় ভাবটা পীড়িত রয়েছে রাহু শুক্র, রাহু শুক্র এই সমস্ত গ্রহের দ্বারা, তাহলে একদম নিশ্চিন্তে আপনি বলতে পারবেন যে মিথ্যে কথা বলছে। হোরারি চার্টের দ্বিতীয় ভাব যদি রাহু শুক্র ইত্যাদির দ্বারা পীড়িত থাকে, তাহলে সে মিথ্যে কথা বলছে, এবং অবশ্যই বলছে। আবার হচ্ছে গিয়ে আরুরা লগ্ন, এইটা যদি খুব ইন্টারাকশন ওরিয়েন্টেড থাকে, আরুরাতে অন্য গ্রহদের প্রভাবও থাকবে। হতেই পারে কোনো একটা এখানে গ্রহদের প্রভাব হিসেবে রয়েছে মঙ্গল রাহু এই সমস্ত। তাহলে এখন যে কথাগুলো বলছে সেগুলো অথেন্টিক নাও হতে পারে। আবার এখানে বৃহস্পতি রয়েছে, শনি রয়েছে, রুক্ষ, রাহুও রুক্ষ শনিও রুক্ষ, কিন্তু রাহুর মধ্যে ছলনার বুদ্ধি আছে, শুক্রের মধ্যে আহ সেই ছলনার বুদ্ধি বা হচ্ছে গিয়ে কঠিন বুদ্ধি, প্যাঁচালো বুদ্ধি সেগুলো নেই। রাহু সে কিন্তু দুষ্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড, সামনে বসে নোংরা খেলা খেলতে পারে। কিন্তু শুক্র বা বুধ বা বৃহস্পতি, এরা কিন্তু চট করে এই নোংরা খেলায় অংশগ্রহণ করে না। সুতরাং আরুরা দেখে আমরা মানুষটার এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স সম্পর্কে একটা বেশ ভালো রকম ধারণা করে ফেলতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে লোকটা কতটা নিজেকে গোপন করেছে আর কতটা নিজেকে ওপেন করেছে, সেটাও আমরা তার লগ্ন বা রাশি থেকে আইডেন্টিফাই করতে পারবো। স্যার, স্যার, হুম। লোকটাকে জাজ করার জন্য কি স্যার হোরারি থেকে আরুনা লগ্ন দেখবো নাকি স্যার? তিনটে জিনিস দেখবো তো, একটা হচ্ছে মূল লগ্ন, আর একটা হচ্ছে মূলা লগ্ন, আর একটা হচ্ছে হোরারি লগ্ন। এই 3টে জিনিস আমাকে বলে দেবে পারফেক্ট কোথায় কি আছে। এইবার হচ্ছে আমাদের উপপদ। বিয়ের জন্য পাত্র পাত্রী সিলেক্ট করতে এসেছি, পছন্দ হয়ে গেল, বেশ সুন্দর মনপসন্দ পাত্র বা পাত্রী। এইবার এই পাত্র পাত্রীর সঙ্গে জটক বিচার টিচার করে আমি দেখলাম আরে এ তো রাজ জটক, এ তো ভীষণ ভালো মিল।
না, দেখতে হবে না, আরেকটু দেখতে হবে। এইটা হচ্ছে গিয়ে উপপদ লগ্নটা কোনোভাবে পীড়িত হয়েছে কিনা, উপপদ লগ্নটার উপরে কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়েছে কিনা, তাহলে কিন্তু উপপদ লগ্ন পীড়িত হবে। এবং সেই ক্ষেত্রে যে কোনো দশা অন্তর্দশার পূর্ণ ফল সেটা কিন্তু পাওয়া যাবে না। নেগেটিভ বা ঋণাত্মক দশাদের দৃষ্টি, তাদের সঙ্গে সহাবস্থান ইত্যাদি কারণে উপপদ লগ্নের মতন একটা সেন্সিটিভ পয়েন্ট সেটা পীড়িত হতে দেখতে পাওয়া যায়। এবার বাকিটা হচ্ছে গিয়ে দেখে বলুন যে কোথাও আরো বুঝতে অসুবিধা হলো কিনা। স্যার একটা লাইভ চ্যাট দেখান না। স্যার উপবদ লগ্নটা প্রীত মানে কি, তার মানে বৈবাহিক জীবন খারাপ? উপপদ লগ্ন যদি পীড়িত হয় বৈবাহিক জীবনে অশান্তি আসতে দেখতে পাওয়া যায়, এবং সেই অশান্তি কিন্তু বেশ ভালো রকম অশান্তিতে কনভার্ট। স্যার উপপদ লগ্ন না লগ্নের অধিপতিও দেখতে হবে? না, উপপদ লগ্ন এখানে অধিপতিটা অত ইম্পর্টেন্ট নয়, জায়গাটা এখানে ইম্পর্টেন্ট। স্যার একটা ছক দিয়ে একটু উদাহরণ দিন না। বেশ বেশ বেশ, সবগুলোরই একটা দেখা যাচ্ছে। দেখা কি যাচ্ছে? হ্যাঁ ইয়েস হ্যাঁ স্যার। স্যার, দেখা যাচ্ছে। তাহলে 8 নভেম্বর 1992, টাইম হচ্ছে 0017 AM, প্লেস অফ বার্থ হচ্ছে নদিয়া। লগ্ন হচ্ছে সিংহ লগ্ন। তাহলে এখানে আমরা প্রথম বার করবো যেটা, সেটা হচ্ছে আরুরা। আরুরা লগ্ন থেকে লগ্নপতি অষ্টমে আছে, লগ্ন থেকে লগ্নপতি অষ্টমে আছে, দেখাই যায়, সরি ভুল বলছি, লগ্ন থেকে লগ্নপতি তৃতীয় রয়েছে। তাহলে এখান থেকে 3 নম্বর ঘর, মানে এই ঘরটা হচ্ছে আরুরা। আর দ্বাদশপতি সে হচ্ছে চন্দ্র, সে দ্বাদশ থেকে নবমে রয়েছে। 9th হাউসে লগ্নপতি রয়েছে। ধন্যবাদ। দ্বাদশপতি, দ্বাদশপতি দ্বাদশ থেকে 9 নম্বর ঘরে রয়েছে। তাহলে এখান থেকে 9 নম্বর ঘর, এখান থেকে 9 নম্বর, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা হচ্ছে উপপদ। ব্যাস, এবার মনে হয় পরিষ্কার হলো। তাহলে এই মানুষটার বিবাহিত জীবন আমরা কেমন দেখছি? খারাপ। সপ্তমপতি শনি ষষ্ঠে রয়েছে, হালকা ডিস্টারবেন্স থাকবে, বড় কিছু নয়, দ্বাদশে মঙ্গল, ফলে মাঙ্গলিক, এই সমস্ত নিয়ে একদম একটা জটিল পরিস্থিতি হয়েছিল। এবার এই মানুষটার কুণ্ডলী যখন তৈরি করা হবে, তখন যদি আমরা চট করে উপপদ লগ্নটাকে বার করে নিই, তাহলে সেটা কোথায় আসবে? দ্বাদশপতি মানে হচ্ছে চন্দ্র, দ্বাদশপতি চন্দ্র কোথায় রয়েছে?
এ অবস্থান করে রয়েছে দ্বাদশের নবমে। এখান থেকে আমরা আবার নবম গুনবো বৃশ্চিকে। তাহলে বৃশ্চিক হচ্ছে উপপদ, এখানে গ্রহরা রয়েছে শুক্র রাহু বুধ। শুক্র রাহু বুধ, লগ্নের সপ্তমপতি সপ্তমে, চন্দ্রের সপ্তমে বৃহস্পতি। লগ্নের সপ্তমপতি সপ্তমে, চন্দ্রের সপ্তমে বৃহস্পতি। এই কম্বিনেশনে এত আহ ভালো হওয়ার কথা, কিন্তু যেহেতু উপপদ লগ্নটা রাহু শুক্র বুধ হয়ে কানেক্টেড রয়েছে, তাই আলটিমেটলি ম্যারেড লাইফে কিন্তু কিছু এক্স ফ্যাক্টর দেখতে পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে যেখানে আমরা বাহ্যিক দৃষ্টিতে আপাত দৃষ্টিতে দেখছি যে এখানে প্রবলেম রয়েছে, ডিস্টারবেন্সেস রয়েছে, সমস্যা রয়েছে, সেখানে কিন্তু সমস্যা নাও থাকতে পারে। আবার যেখানে আমরা দেখছি কোনো সমস্যা নেই, যেমন এই মানুষটার ক্ষেত্রে সপ্তমপতি তো সপ্তমে রয়েছে, কিসের সমস্যা? সপ্তমপতি সক্ষেত্রী, কিসের সমস্যা? অন্যদিকে হচ্ছে কি চন্দ্র থেকে সপ্তম ভাবে বৃহস্পতি নিজে বসে আছে। ফলে বিবাহিত জীবন তো ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এর তো বিবাহিত জীবন ভালো নয়, চরম খারাপ অবস্থা। চরম খারাপ মানে চরম খারাপ। মানে এই যে ব্যাপারটা, এই যে পরিবর্তন, উপপদ লগ্নের বৈশালী আনমিউট হয়ে গেছিল, মিউট করে দিয়েছি। তাহলে এই ব্যাপারটা মোটামুটি আমরা বুঝতে পারলাম, উপপদ লগ্ন আর এবার এইটা, এই মেইনলি বিবাহ সম্পর্কিত বিচারের ক্ষেত্রে একটু নিখুঁত বিচার করতে গেলে এই পদ্ধতি কাজে লাগে। এটা বড়সড় পদ্ধতি, তো আপনারা পরবর্তীকালে এটা নিয়ে ভাবতে পারেন। এবার বলুন আমাদের কি পড়া হচ্ছিল। সে কথাটা কেটে গেল। বলছি এবার বলো কি পড়া হচ্ছিল। স্যার সামনের বুধবার তো কেপি অ্যাস্ট্রোলজি নিয়ে কিছুটা পড়া হয়েছিল। সেটা তো গত বুধবার হলো। তারপরে কেপিতে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে একটু গন্ডগোলই হয়েছিল, মানুষজন ঠিক বুঝে উঠতে পারেনি। তারপরে শুক্রবার দিন আবার কেপি নিয়ে ডিসকাশন হলো, তখন আবার আমরা নর্মাল এডুকেশনে ফিরে এসেছি। স্যার তার আগের বুধবারে একটা চার্ট নিয়ে প্রেডিকশন হচ্ছিল, মানে কে কতটা বলতে পারে। আচ্ছা, তাহলে আমি একটুখানি সিলেবাসটা দেখে নিই যে আমাদের কি কি বাকি আছে। আমরা যাব আমাদের সিলেবাসে। তো এই সমস্ত বিষয় নিয়ে জামাক্কাল আরুরাম বলে একটা সাবজেক্ট, সেইটাতে বেশ খানিকটা পড়াশোনা করবার চেষ্টা করছি। একটু কঠিন আছে, বাট হয়ে যাবে। আচ্ছা, প্ল্যানেটারি পজিশন, দেয়ার রেজাল্ট, এগুলো আমাদের হয়ে গেছে। বেসিক রেমিডি, এগুলো আমাদের হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের যোগা, যোগা রাজযোগ, যোগা সুইথ গুরু, এই ব্যাপারগুলো কি হয়েছে? যোগ না স্যার, সম্পর্কে এটা আমরা হয়নি। বুঝছি। তো আমরা যোগটাকে স্টার্ট করব। আমাদের বিভি রমন এই যোগ নিয়ে অনেক কাজ করেছেন। বিভি রমনের 300 যোগাস ইন অ্যাস্ট্রোলজি, এরকম একটা বইও আছে।
এবং এই বইটা থেকেই আমরা মূলত যোগ সম্পর্কে ধারণা গঠন করে থাকি। তো যোগের ক্ষেত্রে আমরা যে সব প্রচুর যোগ করবো তা একেবারেই নয়, আমরা কিছু যোগ করবো। একটা সেকেন্ড, আমি খাতাটা অ্যারেঞ্জ করে নিই। কয়েকটা যোগ সম্পর্কে জানবো, বিশাল প্রচুর যোগ নিয়ে যে আমাদেরকে জানতে হবে এরকম নয়। আমাদের যে অসংখ্য যোগ সম্পর্কে পড়তে হবে তা একেবারেই নয়, কিছু যোগ সম্পর্কে আমাদের জানলে পরেই হবে। এর মধ্যে একটা প্রচন্ড স্ট্রং যোগ, সেটা হচ্ছে গজকেশরী যোগ। গজ, গজ মানে কে? গজ মানে হচ্ছে হাতি, আর কেশরী মানে সিংহ। তাহলে গজকেশরী যোগ কিভাবে তৈরি হয়? বৃহস্পতি এবং চন্দ্র পরস্পরের কেন্দ্রে যদি অবস্থান করে তাহলে গজকেশরী যোগ সৃষ্টি হয়। গজকেশরী যোগ কিন্তু রাজতুল্য ফল দিতে পারে, অত্যন্ত স্ট্রং যোগ, অত্যন্ত বলবান যোগ। এবং এই গজকেশরী যোগে জাতক বা জাতিকা যথেষ্ট বিদ্বান হয়ে থাকেন। বৃহস্পতি আর চন্দ্র সঙ্গে রয়েছে বা পরস্পরের কেন্দ্রে রয়েছে, তাহলে তাকে আমরা বলবো গজকেশরী যোগ। এবার এই যে গজকেশরী যোগ নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন বা ভাবছেন গজকেশরী যোগ একটা খুব ভালো যোগ, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যোগের রেজাল্ট ডিপেন্ড করবে দশার উপর, যোগের রেজাল্ট ডিপেন্ড করবে নক্ষত্রের। হয়তো চন্দ্র বৃহস্পতির মধ্যে বৃহস্পতিটা নিচস্থ, চন্দ্র বৃহস্পতির মধ্যে বৃহস্পতিটা নিচস্থ। তাহলে অবশ্যই যোগের পাওয়ার নষ্ট হবে। বৃহস্পতি মকর রাশিতে রয়েছে আর চন্দ্র আহ, চতুর্থে বা দশমে রয়েছে। চতুর্থ মানে মকরের চতুর্থ। তাহলে সেই ক্ষেত্রে কেন্দ্র করে থাকলে পরেই সেই লেভেলের যোগ আসবে না, কারণ বৃহস্পতি তো নিচস্থ। বৃহস্পতি মকরে মানে বৃহস্পতি নিচস্থ, সেইখানে বৃহস্পতি রয়েছে। ফর্ম হচ্ছে জীবযোগ বা ফর্ম হচ্ছে গজকেশরী যোগ, কিন্তু সেই গজকেশরের স্ট্রেংথ নেই গজকেশরী যোগের। এরপর আমরা যেটা পড়বো সেটাকে কি বলে ধুরধুরা যোগ, কেউ বলে ধুরুধুরা যোগ, কেউ বলে দুরুধারা যোগ, এগুলো অনেক রকম নাম আছে। তো এটা হচ্ছে চন্দ্র যেখানে বসে আছে তার এক পাশে বা উভয় পাশে যদি গ্রহরা অবস্থান করে তাহলে এই যোগের সৃষ্টি হয়। কিরকম? চন্দ্র বসে আছে বেঞ্চে পার্কে, যাদের কথা ভাবছে তাদের মধ্যে কিছু লোক চলে এলো আর কিছু লোক আসলো। তাহলে এই যে কিছু লোক আসলো না, এরা যখন এসে তারাও এসে ভর্তি হয়ে গেল, মানে পুরো ব্যাপারটাতে এরা বেশ হ্যাপি হ্যাপি ব্যাপার। তাহলে এইরকম হ্যাপি হ্যাপি ব্যাপার এটা এই দুর্ধরা দশ যুগে দেখতে পাওয়া যায়। চন্দ্রের স্থিত রাশির এক পাশে বা উভয় পার্শ্বে যদি গ্রহরা অবস্থান করে তাহলে এই যোগের উৎপত্তি হয়। এবং চন্দ্রের দুটো পার্শ্ব যদি অকুপাইড থাকে, দুটো পাশেই যদি শুভ গ্রহরা থাকে, তাহলে সেই জাতক প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারে এবং তার যে গোডাউন, তার স্টক, এগুলোর উপরে কিছু লোকের নজর সেটাও করতে দেখতে পাওয়া যায়।
তাহলে বলছে চন্দ্রের স্থিত রাশির এক পাশে বা উভয় পার্শ্বে যদি গ্রহ অবস্থান করে তাহলে দুর্ধরা যোগের সৃষ্টি হবে। এর রেজাল্ট হচ্ছে গিয়ে অর্থের প্রাচুর্য এবং যশ লাভ, প্রচুর অর্থ এবং যশ লাভ। এইবার একটা খুব বিকট যোগ নিয়ে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে কেমদ্রুম যোগ। তো কেমদ্রুম যোগটা চন্দ্রের দুই পাশে যদি কোনো গ্রহ না থাকে, চন্দ্রের দুপাশে যদি কোনো গ্রহ না থাকে তাহলে সেটাকে কেমদ্রুম যোগ হিসেবে বলা হয়। এর ফলাফল হচ্ছে গিয়ে দুঃখপূর্ণ, পরনির্ভরশীল জীবন, ডিপেন্ডেন্ট লাইফ, আর ফুল অফ সরো, শর্ট বা দুর্বৃত্ত হওয়ার সম্ভাবনা, প্রচন্ড গরম গায়ের জোর, এবং তার সঙ্গে সঙ্গে একটা দারিদ্রতার টেন্ডেন্সি, সেটাও দেখতে পাওয়া যায়। দারিদ্রতার টেন্ডেন্সিটা কিরকম ব্যাপার? সে হচ্ছে গিয়ে যে বাড়িতে ছিল, তারা ডিস্টার্বের মধ্যে পড়ে গেল, তাদের কিছু বাড়তি সমস্যা চলে আসলো, এরকম বিষয়গুলো আমরা দেখতে পাবো। কেউ কেউ বলেছেন যদি চন্দ্র, সে আর কি শুভ গ্রহের দ্বারা দৃষ্ট হয়, যদি শুভ গ্রহের সঙ্গে যুক্ত হয় বা চন্দ্রের কেন্দ্রে কোনো শুভ গ্রহ থাকে, তাহলে কেমদ্রুম দোষটা এটা সিদ্ধ হয় না। তাহলে কেমদ্রুম দোষের ছবি আঁকি আমরা। স্যার চার্টে যেটা আছে সেটা কি কেমদ্রুম যোগ হয়েছে? আমাদের শেয়ারে রয়েছে না চার্ট একটা? হ্যাঁ, এই চার্টে কিন্তু বিশুদ্ধ কেমদ্রুম যোগ তৈরি হয়ে গেছে। এবার কেমদ্রুম যোগের কিছু পজিটিভিটি আছে, কেমদ্রুম যোগের কিছু নেগেটিভিটি আছে। আমরা সবসময় কেমদ্রুম যোগটাকে নেগেটিভ করেই দেখাই, কিন্তু তা সত্ত্বেও এই যোগের বেশ কিছু পজিটিভিটিও আছে। তাহলে পজিটিভিটিটা কি? পজিটিভিটি হচ্ছে এই মানুষটার ইন্ডিভিজুয়াল থিঙ্কিং এটা বেড়ে যায়। মানুষটা নিজের জন্য চিন্তা ভাবনা করতে পারে, তার যে ভাবনা চিন্তা সেটা হচ্ছে গিয়ে ওপেন হতে দেখতে পাওয়া যায়। কারণ চাঁদের দুপাশটা ফাঁকা, মন খুলে ভাবনা এইটা এই সময় করতে দেখতে পাওয়া যায়। নেগেটিভিটি কি? নেগেটিভিটি হচ্ছে কেমদ্রুম যোগের কনফিডেন্সের অভাব। চন্দ্র পীড়িত হওয়ার কারণে ছোটবেলা থেকেই অল্প বিস্তর স্ট্রাগল করতে করতে আসতে হয়েছে। ফলে এই সময় একটা কিছু যে করব, সেই ভরসার পুরোপুরি অভাব, সেটা কিন্তু কেমদ্রুম যোগে দেখতে পাওয়া যায়। আরেকটা কি, চন্দ্র পুরো ইন্ডিভিজুয়াল থাকার জন্য এই মানুষটা কিন্তু সহজে বায়াসড হয় না। এই ধরনের মানুষগুলো, এদের চন্দ্র ইন্ডিভিজুয়াল আছে, তাদের বেশ জটিল ওকালতি পড়বার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। হেমদ্রুম যোগে সাধারণত পরনির্ভরশীলতা আসে, মানসিক অস্থিরতা থাকেই। মানসিক অস্থিরতা, দুঃখ, পীড়া থেকে কেমদ্রুম যোগে কোনো মুক্তি নেই, ওটা ফেস করতে হবে। পরিষ্কার হলো? সাধারণত সৎ, দুর্বৃত্ত, উগ্র মানুষ, এদের চার্টে এই ধরনের কেমদ্রুম যোগ দেখতে পাওয়া যায়। এরপরের যোগটা হচ্ছে চন্দ্র মঙ্গল যোগ। এবার চন্দ্র মঙ্গলের যদি সম্পর্ক হয়, কিংবা যদি দেখতে পাওয়া যায় যে চন্দ্র মঙ্গল পরস্পরের কেন্দ্রে অবস্থান করে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে চন্দ্র মঙ্গল যোগ ভাব স্পষ্ট ভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। চন্দ্র মঙ্গল যোগে জাতকের উগ্রতা বৃদ্ধি পায়। কোনো কোনো সময় সেই উগ্রতাকে যদি প্রকাশ করা না যায়, তাহলে কিন্তু জাতকের মধ্যে ইরিটেশন বাড়ে। চন্দ্রমঙ্গল যোগে জাতক অত্যাচারী, মাতৃপীড়নকারী, আত্মীয়, বন্ধু, পরিবারের সাথে দুর্ব্যবহারকারী প্রকৃতির হয়ে থাকে। এই যে চন্দ্রমঙ্গল যোগ, কিছু কিছু ক্ষেত্রে এই যোগের কুপ্রভাব মারাত্মকভাবে বেড়ে যায়।
তার মধ্যে কিরকম? প্রথমটা হচ্ছে, যদি কারোর ক্ষেত্রে মঙ্গল দ্বাদশপতি, হতেই পারে মঙ্গল 12 নম্বর ঘরকে সিগনিফাই করছে, সেই চন্দ্রমঙ্গল যোগে জটিলতা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যায়। সেই সময় মঙ্গলের কারণে চন্দ্র অনেক বেশি পীড়িত হয়। ইনফ্যাক্ট টেম্পারেচার বেড়ে যাওয়া, ব্লাড সার্কুলেশন রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এই চন্দ্রমঙ্গল যোগে। যদি চন্দ্রমঙ্গল যোগটাই দুস্থানে তৈরি হয়, যদি মঙ্গলের নক্ষত্র অধিপতি সে দুস্থানগত হয়, যদি মঙ্গল রাহু, শনি বা পাপগ্রস্ত রবি দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ চন্দ্র বা মঙ্গল কেউ যদি পীড়িত হয়, তাহলেই এই চন্দ্রমঙ্গল যোগের প্রভাব বাড়তে দেখতে পাওয়া যায়। প্রভাব বলতে নেগেটিভ প্রভাব বাড়তে দেখতে পাওয়া যায়। আমি জাস্ট 30 সেকেন্ডে আসছি। তোদা, তোদা, হ্যাঁ, এইখানে এখন যে অবস্থায় বৃহস্পতি আছে, বৃহস্পতির উপর দেখুন মঙ্গল সঞ্চার হচ্ছে। তো মঙ্গল হ্যাঁ এই হচ্ছে। এইভাবে সাপেক্ষে চতুর্থপতি এবং অষ্টপতি। চতুর্থ মানে হচ্ছে জমি জমা, আর অষ্টম মানে হচ্ছে মৃত ব্যক্তি। তা সে আহ, ওই দ্বিতীয়, অষ্টম কেন, নবমপতি হবে তো, সিংহ লগ্ন সাপেক্ষে। না, বৃহস্পতি। ও হ্যাঁ, বৃহস্পতি, হ্যাঁ। হ্যাঁ, বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি দ্বিতীয় আছে। তার মানে হ্যাঁ, মৃত ব্যক্তি থেকে কি সম্পত্তি পাওয়ার যোগ থাকবে? হ্যাঁ থাকতে পারে। এই জায়গাটাতে যেহেতু মঙ্গলের প্যাসেজ হচ্ছে, তো আগে দেখে নিতে হবে এই এই টাইপের জায়গাগুলোতে, এই যে প্রশ্নটা করলেন, খেয়াল রাখতে হবে যে আদৌ মৃত ব্যক্তি সম্পত্তি প্রাপ্তির এর যোগ কতটা আছে। তো সেই ক্ষেত্রে যদি সেই যোগ থাকে, তাহলে মঙ্গল বৃহস্পতির উপর দিয়ে সঞ্চার করলে কিছু জমি জমা জায়গা ইত্যাদি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আর সেই যুগটা কি স্যার? যাই হোক, আমরা যে জায়গাতে রয়েছি সেটা হচ্ছে চন্দ্রমঙ্গল যোগ। এই চন্দ্রমঙ্গল যোগ মারাত্মক উপকারী হয়ে উঠতে পারে। কখন উপকারী হয়ে উঠতে পারে? যদি দেখতে পাওয়া যায় যে মঙ্গল কোনো কেন্দ্র বা কোণের অধিপতি কিংবা যোগ কারক গ্রহ, যদি এই কুণ্ডলিতে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়, তাহলে সেটা কিন্তু পজিটিভ এবং উন্নত। যদি মঙ্গল বা চন্দ্র শুভ নক্ষত্রে থাকে, যদি চন্দ্র বলবান এবং দীপ্ত হয়, এই চার্টটা দেখে আপনারা বলতে পারবেন এই চন্দ্র দীপ্ত না এই চন্দ্রের দীপ্তি নেই। এই চার্টটা দেখে বলতে হবে। দীপ্ত মানে হচ্ছে কি চন্দ্র পূর্ণিমার দিকে যাচ্ছে। হ্যাঁ স্যার, পূর্ণিমার দিকে যাচ্ছে, কারণ রবি 21°51, আর ওইখানে চন্দ্র 21°19, মানে 120 ডিগ্রির ভিতরেই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই চাঁদটা রবির বিপরীত দিকে যাচ্ছে। রবির বিপরীত দিকে চাঁদ মানে হচ্ছে গিয়ে পূর্ণিমা। ফলে এই সময় উম, ফলে এই সময় হচ্ছে গিয়ে আমরা পূর্ণিমার দিকে চাঁদ যাচ্ছে। মোটামুটি পূর্ণিমার 2-3 দিন আগের এটা কথা। তাহলে চন্দ্র দীপ্ত হলে এই সময় যদি চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়, সেটা কিন্তু জাতককে প্রচুর স্ট্যামিনা দিয়ে দেয়। সেই স্ট্যামিনা জাতককে বিভিন্ন রকম সমস্যা সংগ্রাম করে বেরিয়ে আসতে সাহায্য করে।
তাহলে চন্দ্রমঙ্গল যোগ সেই ক্ষেত্রে একটা শুভ যোগে কনভার্টেড হবে। এবার একটা খুব বড় যোগ নিয়ে আমরা পড়বো, যেটা হচ্ছে চতুষ্সাগর যোগ। ছড়া বলে গেছেন চার সাগরে গ্রহের মেলা, চার সাগরে গ্রহের মেলা, তার কোষ্ঠী না করো হেলা। এই সাগর মানে কি? সাগর মানে হচ্ছে চারটে চর রাশি, চারটে চর রাশি বা চারটে কেন্দ্রস্থান। মানে যদি চারটে কেন্দ্রস্থানে গ্রহ অবস্থান করে অথবা চারটে চর রাশিতেই গ্রহ অবস্থান করে, তাকে বলা হবে চতুষ্সাগর যোগ। তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সে চর রাশিতে থাকুক, দত্তক রাশিতে থাকুক বা জেস রাশিতে থাকুক, কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই যেন সেটা লগ্নের সাথে কানেক্টেড হয়। অর্থাৎ চারটে চর রাশিতে গ্রহ আছে কিন্তু লগ্নের সাথে কানেক্টেড নয়, তাহলে হবে না। লগ্নের সাথে কানেক্টেড হতে হবে। তাহলে খরা বলে গেছেন কি চার সাগরে গ্রহের মেলা, তার কোষ্ঠী না করো হেলা। অর্থাৎ যার চারটে চর রাশিতে গ্রহ আছে বা চারটে কেন্দ্রস্থানে গ্রহ আছে তার কুষ্ঠিটা খুব ভালো কুষ্টি। এর রেজাল্ট হচ্ছে রাজতুল্য খ্যাতি, সাফল্য, সুসন্তান প্রাপ্তি, সুস্বাস্থ্য, সৌভাগ্য। চারটে ঘরের মধ্যে, চারটে কেন্দ্রস্থানের মধ্যে সবসময় দুটো শুভ দুটো অশুভ দেখতে পাওয়া যায়। তাহলে যেমন এখানে, এখানে চারটে কেন্দ্রকে একবার একটু দেখে নিন চট করে। চারটে কেন্দ্রের মধ্যে রয়েছে রবি। চারটে কেন্দ্র একটু দাগিয়ে দিই, 1 4 7 10। এটা হচ্ছে 1, এটা 4, এটা 7, এটা 10। তাহলে দেখুন, 1 1 4 মঙ্গল, এরা মোটামুটি মিত্র। এই বাকি দুটো কিন্তু মিত্র নয়। তাহলে এই যে কেন্দ্র, চারটে কেন্দ্র, তার মধ্যে যদি এরকম হয় শুভ ঘরে খারাপ গ্রহ, শুভ ঘরে ভালো গ্রহ, তাহলে কিন্তু সেটা খুবই বাজে ব্যাপার হবে। তাহলে কিন্তু আমরা বেটার রেজাল্ট পাবো না, এই যোগ নিষ্ফলা হয়ে যাবে বা শুভ ফল দিতে শুরু করবে। এবার যদি, আবার যদি দেখতে পাওয়া যায় যে খারাপ ঘরগুলোতে খারাপ গ্রহ রয়েছে, যেমন এইখানে শুক্রের ঘর আর শনির ঘরে কিছু নেগেটিভ প্ল্যানেটস রয়েছে, কোনোটায় শনি রয়েছে কিংবা কোনোটায় রবি রয়েছে, ইনফ্যাক্ট রাহুও রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন বেটার হবে, ভালো হবে। তাহলে খেয়াল রাখতে হবে পাপ গ্রহগুলো অশুভ স্থানে থাকবে, শুভ গ্রহগুলো শুভ স্থানে থাকবে। পাপ গ্রহগুলো পাপ ক্ষেত্রে থাকবে, শুভ গ্রহগুলো শুভ ক্ষেত্রে থাকবে। সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের চতুষ্সাগর যোগ active দেখতে পাওয়া যাবে। চতুষ্সাগর যোগটা পরিষ্কার হলো। চারটে কেন্দ্রস্থানে গ্রহ থাকবে, চারটে কেন্দ্রস্থানে গ্রহ থাকবে, এবং শুভ ক্ষেত্রে শুভ গ্রহ, অশুভ ক্ষেত্রে অশুভ গ্রহ থাকবে। এই যোগটা খুব অ্যাক্টিভ যোগ, এবং বহু মানুষ যাদের আর কিচ্ছু ভালো নেই কিন্তু শুধুমাত্র চতুষ্সাগর যোগ রয়েছে, সেই করেই অনেক অনেক দূর এগিয়ে গেছে। এরপরে আমাদের একটা কয়েকটা যোগ রয়েছে যেগুলো অত ইম্পর্টেন্ট নয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে বসুমতী যোগ। এই যোগটা একটা বিরাট পাওয়ারফুল যোগ। আমরা উপচয় স্থান সম্পর্কে জানি, 3 6 10 11, 3 6 10 11। যদি এই চন্দ্র সাপেক্ষে লগ্ন সাপেক্ষে দুটো সাপেক্ষেই উপচয় স্থানগুলিতে গ্রহ অবস্থান করে, তাহলে সেই
কম্বিনেশনকে বলা হয় বসুমতী যোগ। কি বললাম? লগ্ন বা চন্দ্র সাপেক্ষে উপচয় স্থানগুলোতে 3, 6, 10, 11তে যদি শুভ গ্রহরা অবস্থান করে, তবে তাকে আমরা বলবো বসুমতী যোগ। এবং এই যোগে জাতক বা জাতিকা প্রচুর প্রচুর অর্থ উপার্জন করতে পারে। ইনফ্যাক্ট 3, 6, 10, 11-র মধ্যে যদি তিনটেতে শুভ, একটাতে অশুভ গ্রহ অবস্থান করে, তাহলেও এই জাতক বা জাতিকা প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়। কোনো কোনো সময় নৈসর্গিক অশুভ গ্রহ কিন্তু লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ থাকে। যেমন নৈসর্গিক অশুভ গ্রহ হচ্ছে শনিদেব। মেষ লগ্নের ক্ষেত্রে শনিদেব কিন্তু দশমপতি, একাদশপতি। আবার নৈসর্গিক অশুভ হচ্ছে শনিদেব, কিন্তু বৃষ লগ্নের ক্ষেত্রে তিনি যোগকারক গ্রহ। সুতরাং এই ক্ষেত্রে গ্রহদের অবস্থা, অবস্থান, বলবত্তা, এই বিষয়গুলো একটু দেখে প্রেডিক্ট করতে হবে। যদি কুণ্ডলিতে কারোর বসুমতী যোগ থাকে, তাহলে সে সম্পূর্ণ নিজের চেষ্টায়, সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাবে নিজের জায়গাটাকে তৈরি করতে চেষ্টা করে। এবার একটা যোগ আমরা পড়বো, তার নাম হচ্ছে রাজলক্ষণ যোগ। রাজলক্ষণ যোগ। রাজলক্ষণ যোগ কাকে বলবো? বৃহস্পতি, শুক্র, বুধ এবং অশুভ চন্দ্র যদি লগ্ন বা কোনো কেন্দ্রস্থানে অবস্থান করে, তাহলে রাজলক্ষণ যোগ হয়। তাহলে কি বললাম? বৃহস্পতি, শুক্র, বুধ এবং চন্দ্র, বৃহস্পতি, শুক্র, বুধ এবং চন্দ্র যদি লগ্নে অবস্থান করে বা কোনো কেন্দ্রস্থানে অবস্থান করে, তাহলে রাজলক্ষণ যোগের সৃষ্টি হয়। এই জাতক বা জাতিকাদের মধ্যে অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব, সুন্দর চেহারা, বন্ধুপ্রিয় মানসিকতা, এইগুলো দেখতে পাওয়া যায়। এবং এই জাতক তার লোকাল সোসাইটিতে ভীষণ ভীষণ ভাবে সম্মান প্রাপ্ত হয়ে থাকে। এরপর আমরা করবো শকট যোগ। শকট যোগ, শকট মানে হচ্ছে বাহন, কিন্তু শকট যোগে বাহন হয় না। বলছে বৃহস্পতির অবস্থান সাপেক্ষে যদি চন্দ্র দুস্থানে অবস্থান করে, যেমন এখানে বৃহস্পতির অবস্থান সাপেক্ষে চন্দ্র দুস্থানে অবস্থান করেনি। শকট যোগ হচ্ছে বৃহস্পতি সাপেক্ষে যদি দুস্থানে 6, 8, 12-তে চন্দ্র অবস্থান করে, তাহলে শকট যোগ তৈরি হয়। প্রথম ফল হচ্ছে জাতক দুর্ভাগ্যের কবলে পড়ে। তবে জাতকের এই দুর্ভাগ্য, অস্থিরতা সৃষ্টি হলেও সেখান থেকে জাতক বেরিয়ে আসতে পারে। খ্যাতিহীনতা, দারিদ্র্য, পরিজনদের দ্বারা লাঞ্ছিত হওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক রাখতে না পারা, এই বিষয়গুলো দেখতে পাওয়া যায় যদি শকট যোগ উপস্থিত থাকে। এবার একটা কঠিন যোগ আমরা পড়বো, সেটা হচ্ছে পর্বত যোগ। পর্বত যোগ বলছে জন্ম কুণ্ডলিতে, একটা মিনিট,
পর্বত যোগ হচ্ছে জন্ম কুণ্ডলিতে কেন্দ্রস্থানে শুভ গ্রহ রয়েছে, তার সঙ্গে ষষ্ঠ ও অষ্টম ভাব যদি কোনোভাবে পীড়িত না হয়, তাহলে পর্বত যোগ বলা হয়। তাহলে জন্ম কুণ্ডলিতে কেন্দ্রস্থানে অর্থাৎ 1, 4, 7, 10-এ শুভ গ্রহ রয়েছে, আর তার সঙ্গে ষষ্ঠ এবং অষ্টম ভাব যদি গ্রহমুক্ত হয় আর শুভ গ্রহ স্থিত হয়, তাহলে সেই অবস্থানকে বলা হবে পর্বত যোগ। তার মানে ধরে নেওয়া যেতে পারে কেন্দ্র বা কোন স্থানে শুভ গ্রহ থাকবে, আর তার সঙ্গে সঙ্গে ষষ্ঠ বা অষ্টম ভাব গ্রহমুক্ত হবে বা সেখানে শুভ গ্রহ স্থিত হবে, তাহলে সেই অবস্থাকে বলা হচ্ছে পর্বত যোগ। অর্থাৎ মৃত্যুকে প্রতিরোধ করবার একটা ক্ষমতা, মৃত্যুকে একটু ডিলে করবার ক্ষমতা, সেটা মানুষটার মধ্যে রয়েছে, তাকে বলা হবে পর্বত যোগ। কোনো কোনো মানুষ বলেন যে যদি লগ্নপতি এবং দ্বাদশপতি পরস্পরের কেন্দ্রে বসে, যদি লগ্নপতি এবং দ্বাদশপতি পরস্পরের কেন্দ্রে বসে, তাহলে হচ্ছে গিয়ে সহজেই এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। লগ্নপতি জন্মকুণ্ডলিতে কেন্দ্রস্থানে শুভ গ্রহ থাকবে, 6, 8 গ্রহমুক্ত শুভ গ্রহ স্থিত হবে, তাহলে পর্বত যোগ বলা হয়। এবার এর মধ্যে যদি অশুভ গ্রহ ঢুকে যায়, সমস্যা বাড়বে। এরা অত্যন্ত জনদরদী, মানবতাবাদী ব্যক্তিত্ব, জনপ্রিয়, রাজতুল্য, খ্যাতিবান হয়ে থাকে। এবার একটা শুভ যোগ, এটা হচ্ছে হংস যোগ, হংসা যোগ। বৃহস্পতি সক্ষেত্রী হতেই হবে, আর এর সঙ্গে সঙ্গে বৃহস্পতিকে বলবান হতে হবে, হ্যাঁ, তাকে কেন্দ্রে অবস্থান। তার কন্ডিশন মাত্র 3টে, তার মধ্যে একটা হচ্ছে বৃহস্পতিকে বলবান হতে হবে, 2 নম্বর বৃহস্পতি 1, 4, 7, 10 এই কেন্দ্রস্থানে অবস্থান করবে, তার সঙ্গে সঙ্গে 3 নম্বর হচ্ছে বৃহস্পতি কোনোভাবে পীড়িত হবে না। তাহলে এরকম যদি অবস্থান হয়, তাহলে এই জাতক বা জাতিকা তারা জনপ্রিয় এবং মানবদরদী হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে এদের শরীরে কোনো বিশেষ চিহ্ন বা বিশেষ লক্ষণ দেখতে পাওয়া যায়। এরপরে মালব্য যোগ, যদি কারোর জন্মকুণ্ডলিতে শুক্র সক্ষেত্রী বা উচ্চস্থ হয়ে লগ্নের কেন্দ্রে গিয়ে অবস্থান করে, তাহলে মালব্য যোগ সৃষ্টি হয়। এগুলো হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগ, 5টা মহাপুরুষ যোগ আছে। মহাপুরুষ মানে যে পুরুষ বেশ মহান, টাকা পয়সা আয় করেছে এবং ভালোভাবে ইচ্ছে থাকে। তো আমরা পড়বো এবার শশযোগ। শনি যদি জন্মছকে সক্ষেত্রী বা উচ্চ ক্ষেত্রস্থ হয়, শনি সক্ষেত্রী হবে, উচ্চ ক্ষেত্রস্থ বা তুঙ্গ বা পাওয়ারফুল কোনোভাবে হবে, এবং তারপরে সে কেন্দ্রগত হবে। তাহলে এই কুণ্ডলীটার ক্ষেত্রেও শনি কিন্তু কেন্দ্রগত নয়, যথেষ্ট পাওয়ারফুল কিন্তু কেন্দ্রগত নয়। তাহলে এটা কিন্তু শশযোগ হয়নি। এরপর হচ্ছে রুচক যোগ, মঙ্গলের থেকে হয়। মঙ্গল যদি সক্ষেত্রী বা উচ্চ ক্ষেত্রস্থ হয়ে কেন্দ্রগত হয়, তাহলে রুচক যোগের সৃষ্টি হয়। রুচক যোগে বলিষ্ঠ দৃঢ় শরীর, পরিশ্রমী মানসিকতা, সেনানায়ক, উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম হতে দেখতে পাওয়া যায়। এবার একটা বন্ধন যোগ আমরা, বন্ধন বন্ধন যোগটা কি? যে যোগে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি স্টপ হয়ে যায়, বিয়ের কথা হচ্ছে, বিয়ে হচ্ছে এগিয়ে আর হচ্ছে না, তো এটাকে বলা হচ্ছে বন্ধন যোগ। তো যদি লগ্নপতি এবং ষষ্ঠপতি যুক্ত হয়, যদি 1 এবং 6 যুক্ত হয়, আর কোন কেন্দ্রস্থান বা ত্রিকোণ স্থান সেখানে অবস্থান করে,
সেই ক্ষেত্রে বন্ধন যোগের সৃষ্টি হয়। জাতক বা জাতিকার অগ্রগতি টোটালি বাধাপ্রাপ্ত হয়ে যায়, গ্রোথ সেটাও কমতে দেখতে পাওয়া যায়। স্যার বন্ধন যোগ বন্ধন যদি যোগটা আরেকবার বলবেন? যদি লগ্নপতি ষষ্ঠপতি যুক্ত হয়ে কেন্দ্র বা কোণে অবস্থান করে তাহলে বন্ধন যোগ হয়। আর এর সঙ্গে শনি রাহু কেতু এই ধরনের পাপ গ্রহ, সম্পূর্ণ পাপ গ্রহ, ওদের সঙ্গে সম্পর্ক এটা থাকা উচিত। এই বন্ধন যোগে বাড়ির ক্ষতি, বাস্তুর ক্ষতি, শরীরের ক্ষতি এবং আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা সেগুলো দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে ভদ্রযোগ। ভদ্রযোগ করবে কে? সে হচ্ছে বুধ করবে, সেই পঞ্চমহাপুরুষ যোগের মতোই। বলছে বুধ যদি সক্ষেত্রী হয়ে লগ্ন সাপেক্ষে 10 কিংবা 12 নম্বর ঘরে থাকুক, আহ এটা একটু গন্ডগোল হলো। বুধ যদি সক্ষেত্রী হয়ে লগ্ন সাপেক্ষে কেন্দ্রে থাকে তাহলে ভদ্রযোগের সৃষ্টি হয়। বুধ বলবান হবে, তার সঙ্গে কেন্দ্রে থাকবে। এখানে আমাদের দেখতে পাচ্ছি বুধ চতুর্থে রয়েছে। বুধ চতুর্থে আছে, কিন্তু তাই বলে এখানে কিন্তু ভদ্রযোগ সৃষ্টি হয়নি। কেউ একজন বলতে পারবেন কেন ভদ্রযোগ সৃষ্টি হয়নি? কারণ বুধ দুর্বল আছে। কিন্তু কেন? বুধটা কেন দুর্বল? জল তত্ত্বে গেছে, রাহু যুক্ত হয়ে আছে। প্রথমত এখানে বুধ দুর্বল আছে, দুর্বল থাকবার জন্য এখানে কিন্তু এই ব্যাপারটা কমপ্লিট করা যাচ্ছে না। এই যে যে কন্ডিশন বলবান হবে এবং কেন্দ্রে অবস্থান করবে, সেটা কানেক্টেড হয়নি। আর এনিমি হাউসে আছে। হ্যাঁ, এরপর আমরা একটা যোগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে মহাভাগ্য যোগ। অনেকে বলেন নবমপতি নবমে থাকলে মহাভাগ্য যোগ হয়। কোনো কোনো জাতকের অন্য কোনো রকম কোনো কন্ডিশন থাকে, সেখানে হচ্ছে কি মহাভাগ্য যোগ দেখতে পাওয়া যায়। তাহলে জাতকের যদি দিনে জন্ম হয় আর লগ্ন চন্দ্র রবি মঙ্গল, এরা যদি বিযুগ্ম রাশিতে থাকে বা কোনোভাবে ডিস্টার্ব থাকে, সেই ক্ষেত্রে এই মহাভাগ্য যোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। এবার চাঁদ বা অন্য কোনো গ্রহ তারা বলবান হয়েছে, মহাভাগ্য যোগ থাকলেও জাতক বা জাতিকাকে প্রচুর স্ট্রাগল করতে হয় জীবনে, বা ওই ওই জায়গাটাতে, মানে যে কোনো একটা জায়গায় ভাগ্য উন্নতির চেষ্টা করছে, সেখানে প্রচুর স্ট্রাগল করেই যেতে হচ্ছে, মুক্তি কিন্তু নেই। এরপরে আমরা একটু স্কিপ করে যাব। এরপরে আমরা সর্পসাপ যোগ নিয়ে পড়ব। সাপও এখন নেই, অভিশাপও কমে গেছে, কিন্তু সাপের অভিশাপ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। সর্পসাপ যোগ যদি দেখতে পাওয়া যায়, পঞ্চম ভাবে রাহু অবস্থান করে রয়েছে, মঙ্গল দ্বারা দৃষ্ট হয়েছে। আর যদি পঞ্চম ভাব মঙ্গলের ক্ষেত্র হয়ে রাহু স্থিত হয় তাহলে সর্পসাপ যোগ হবে। আরেকবার বলি, পঞ্চম ভাবে রাহু রয়েছে এবং মঙ্গল দ্বারা সেই রাহু দৃষ্ট, অথবা যদি পঞ্চম ভাব মঙ্গলের ক্ষেত্র হয়ে রাহুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে তার সর্পসাপ যোগ হবে। সাধারণত যাদের কুণ্ডলিতে সর্পসাপ যোগ থাকে তারা সাপ কিংবা কীটপতঙ্গ বা কোনো প্রাণীর দংশনে আহত হন।
কোনো কোনো সময় এদের মধ্যে সন্তান হানির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাহলে আরেকবার বলি, পঞ্চমপতি বা পঞ্চম ভাবে যদি রাহু অবস্থান করে মঙ্গলের দ্বারা দৃষ্ট হয়, অথবা যদি পঞ্চম ভাব মঙ্গলের ক্ষেত্র হয়, কয়েকটা ছোট ছোট কন্ডিশন আছে। যদি পঞ্চম ভাবটা মেষ অথবা বৃশ্চিক হয়, হয়ে রাহু যুক্ত হয়, বুধের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলেও সর্পসাপ যোগ হয়। শান্তিতে শরীরের মধ্যে বিষাক্ত পদার্থ পৌঁছে দেওয়া, এটার দায়িত্ব হচ্ছে বুধ নিয়ে থাকে। আচ্ছা, আচ্ছা, আজকে কিন্তু আমরা নতুন যোগে যেতে পারবো না। আমাদের দুটো ইম্পর্টেন্ট যোগ রইলো। তার মধ্যে হচ্ছে কালসর্প যোগ, আর কালসর্প যোগের সঙ্গে রয়েছে, কালসর্প যোগ রয়েছে, আরো প্রচুর যোগ রয়েছে, কিন্তু আমাদের এত যোগ সম্পর্কে পড়তে হবে না। এরা ভাস্বর যোগ রয়েছে, সরস্বতী যোগ, বুধ যোগ, এগুলোকে আমি পরের দিন করিয়ে দেবো। দারিদ্র্য যোগটাকে বুঝতে হবে, ধনপতি যোগ এটাকেও খুব ভালো করে বুঝতে হবে। ব্যাস, এই মোটামুটি আমাদেরকে হচ্ছে গিয়ে পড়তে হবে। আর লাস্টলি আমরা পড়বো কতগুলি কম্বিনেশন, যেমন কি ধরনের যোগ থাকলে দারিদ্র্য যোগ হয়, কি ধরনের যোগ থাকলে এই হয়, কি ধরনের যোগ থাকলে ওই হয়, এই টাইপের। আচ্ছা, আজকের পড়া নিয়ে কারোর কোনো প্রশ্ন বা কোনো কোয়েরি থাকলে একটুখানি বলুন, সেটা সলভ করি। স্যার আজকের পড়া নিয়ে নেই, কিন্তু আমার দুটো কোশ্চেন আছে। আজকের পড়া নিয়ে যদি কারোর থাকে সেইগুলো করি আগে। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার এই যে যোগগুলি বললেন, এই যোগের যদি আহ, যদি নক্ষত্র অধিপতি যদি ভালো জায়গায় অবস্থান করে, তাহলে কি খারাপ জায়গা, খারাপ যে ফলটা দেবে সেটা কি ভালো ফল দিতে পারে? অবশ্যই। প্রত্যেকটা যোগ, প্রত্যেকটা নক্ষত্র, প্রত্যেকটা দিক, এগুলো হচ্ছে গিয়ে এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা জায়গা রয়েছে। হতেই পারে, ব্যাপারটা এরকম হতেই পারে যে শুভ ক্ষেত্রে মঙ্গল বসে রয়েছে, কিন্তু মঙ্গলের নক্ষত্র অধিপতি লগ্নেই রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার চান্সেস রয়েছে। থ্যাংক ইউ স্যার। আহ, স্যার একটু প্রশ্ন করব। নিশ্চয়ই। হ্যাঁ, আচ্ছা স্যার, এই যে আপনি চন্দ্রমঙ্গল যোগটা বললেন, হ্যাঁ, তার মধ্যে যে একটা উগ্রতা থাকবে বা মাতৃপীড়নকারী বা আত্মীয় পীড়নকারী, হ্যাঁ, তো এরকম একজনকে জানি আর কি, মানে আপনি বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি। তো স্যার, সে তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো তো খুব একটা নেই আর কি। মানে তারও চন্দ্র আর মঙ্গলটা মীন রাশিতে, মানে মিনে আছে আর কি, মীন রাশি। না না, ওখানে বললাম না যে চন্দ্র বা মঙ্গল, বিশেষ করে মঙ্গল যদি শুভ নক্ষত্রে থাকে, তাহলে এরকম একটুও দেখা যাবে না। বরঞ্চ সে সমস্ত দিক থেকে যোগ্য, সবকিছুই ভালো, কম্প্রোমাইজ করে। এরকম টাইপের হয়ে যাবে। এবং চন্দ্র মঙ্গল যোগে মানুষটা প্রচন্ড চাটুরে টাইপের হয়, মানে পরিশ্রমী টাইপের হয়। সেটা আছে। হুম। কিন্তু এই মানে মঙ্গলের ওপরেই যদি রাহুর দৃষ্টি পড়ে, কিংবা ধরুন মঙ্গলের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ, সে রাহুর হুম সঙ্গে যুক্ত হয়ে রয়েছে শনি, তাহলে সেই হুম ক্ষেত্রে কিন্তু এই মানুষটার উগ্রতা বাড়বে। কিন্তু মঙ্গলের মধ্যে তো প্রচুর পজিটিভিটিও আছে, প্রচুর পরিশ্রম, পজিটিভ এনার্জি, খাটনি, লেবার, স্পিড, এগুলো তো সবই মঙ্গলের থ্রুতে আসবে।
মানে বুঝতে পেরেছি স্যার, মানে আপনি তো প্রতিকারে একবার পলাটাও দিয়েছিলেন আর কি, এবং তারপরে কনফিডেন্সটা অনেক বেশি বিল্ড আপ করে আর কি, এবং তার মানে প্রফেশনাল এই সাকসেসটা মানুষটার ক্ষেত্রে তারপরেই আসে। কিন্তু যেহেতু হচ্ছে গিয়ে মঙ্গলটা দুর্বল অবস্থায় রয়েছে, তার হুম। জন্য হচ্ছে গিয়ে মঙ্গল কিন্তু সেই অ্যাঙ্গারটা দিতে পারে না। বরঞ্চ এখানে মঙ্গল কি করবে, কিছু অ্যানালাইটিক্যাল পাওয়ার, কিছু লজিক এগুলোকে দেবে। আচ্ছা, বুঝতে পেরেছি। কোনো কোনো সময় চন্দ্রমঙ্গল যোগ, মহিলা কিংবা পুরুষ যাই হোক না কেন, ভীষণ ভালো রান্না করায়, খুব ভালো কুক। আচ্ছা, পার্থ স্যার এবার বল। এইটাই। থ্যাংক স্যার ইউ স্যার। মানে একটা ভিডিওতে আপনি বলছিলেন যে অন্য ক্লাসের যে যদি স্পাউস মারা যায় সেক্ষেত্রে আমরা সেকেন্ড ম্যারেজ অন্য হাউস দিয়ে দেখবো, এই ব্যাপারটা একটু বলবেন? হাউস হচ্ছে সেভেন্থ হাউস, 7 নম্বর হ্যাঁ। ঘর। যদি সে মরে যায়, মরে গেল, তার মানে 7-এর 8 2। এবার বিয়ের জন্য আবার 2 নম্বর ঘরটার ভাইব্রেশনও লাগে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিয়ে যখনই হোক, বিয়ে মানে বিয়ে, বিয়ে কোনোদিন টাকার সঙ্গে হয় না, বিয়ে কোনোদিন ধর্মের সঙ্গে হয় না, বিয়ে হয় বউয়ের সঙ্গে কিংবা বরের সঙ্গে। যখনই বিয়ে হচ্ছে, তখনই কিন্তু সপ্তম ভাবের ভাইব্রেশন আমরা পাবো, সপ্তম ভাবের কানেক্টিভিটি আমরা পাবো, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম বউ, সপ্তম, দ্বিতীয় বউ, নবম, তৃতীয় বউ, একাদশ, এইসব গল্প যা খুশি তা, কিন্তু যখন বিয়ে হবে, বিয়ে 7 নম্বর ঘরে, মানে বিয়ের ঘন্টা যখন বাজবে, তখন সেটা 7 নম্বর ঘরেই বাজবে। তাহলে কারোর মৃত্যুর পর যে বিবাহটা হবে ওটা আমরা কোন হাউস দিয়ে মেনলি দেখবো? মানে এগুলো তো দেখবোই। তখন হচ্ছে গিয়ে 2 নম্বর ঘরে আমরা পাবো যোগের উপস্থিতি, কিন্তু যে সময়টাতে বিয়েটা হবে সেই সময় সেভেন্থ হাউস ভাইব্রেট করবে। আচ্ছা। আর আর একটা কোশ্চেন হচ্ছে, কেউ পলিটিক্সে যেতে চাইলে কি কি কম্বিনেশন থাকতে হবে চার্টে, বা পলিটিক্সের জন্য কি কি দেখবো আমরা? এটা তো একদম মানে আহ অজটিল প্রশ্ন। পলিটিক্সে যখন যেতে হবে তখন আমরা দেখবো হচ্ছে গিয়ে রবি কোথায় আছে, 10th হাউসটা কেমন আছে, বাস দুটো জিনিস। এই দুটো ঘরই? হুম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকুক। আর স্যার আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি স্যার, কেউ যদি ফুলের বিজনেস করতে চায় তার ক্ষেত্রে কোন গ্রহকে আমরা ধরবো, মানে কাঁচা ফুলের বিজনেস? কাঁচা ফুলের বিজনেস শুক্র, আচ্ছা চন্দ্রটাও স্যার। অবশ্যই লাগবে, শুক্র চন্দ্র। স্যার, ছোট বাহারি ফুলগুলোকে তো আবার নাকি বুধ রিপ্রেজেন্ট করে। সেগুলো তো ফুলের ব্যবসায় চলে না। আচ্ছা। এবার ফুলের আলটিমেট ইউটিলাইজেশন হচ্ছে ডেকোরেশন। আর ফুলের যে নির্দেশক, নির্দেশক সে হচ্ছে গিয়ে চন্দ্র। আর ওই ছোট পাহাড়ি ফুল বা হচ্ছে কি ওই ভেষজ টাইপের ফুল, সেগুলোকে ইন্ডিকেট করে হচ্ছে গিয়ে বুধ। এবার বুধের সঙ্গে ফুলের সম্পর্কে একটা গন্ডগোল আছে। বুধ কিন্তু ক্লিন, ফুল হচ্ছে গাছের জননম। এই পয়েন্টটা পরিষ্কার হলো? আর একবার বলুন স্যার। বুধ হচ্ছে ক্লিন, ক্লিন, যার জনন ক্ষমতা নেই, যার আচ্ছা। বাচ্চা কাচ্চা হবে না, শিশু। মানে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বুধকে ক্লিবত্বের প্রতীক হচ্ছে বুধ। আর ফুল হচ্ছে উদ্ভিদের জনন অঙ্গ, ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে নতুন গাছ। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে ফুলের সঙ্গে বুধের সম্পর্কটাকে বেশি ঘনিষ্ঠ ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, আর একটা কোশ্চেন করব। কারণ বলছি স্যার, আমাদের কাছে অনেকেই আসে যে ধরুন কোনো বাড়ি বিক্রি করতে বা কোনো জায়গা বিক্রি করার জন্য কিছু আমাদের কাছে টোটকা চায়, তো সেই ক্ষেত্রে আমরা কি কিছু টোটকা দিতে পারি? এরকম কিছু কি হয় যে ঝট করে বাড়িটা বিক্রি হবে বা জায়গাটা বিক্রি হবে?
হ্যাঁ, এইটা বাড়ি জমি এগুলো দেখে হচ্ছে গিয়ে করা যেতে পারে। এটাকে বাড়ি টাড়ি দেখে তারপরে ডিসিশন নেওয়া যেতে পারে। তবে চার্ট দেখেও কিছু টোটকা দেওয়া যেতে পারে, এটা আমি আরেকদিনকে বলে দেবো। ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। ঠিক আছে তাহলে, শুভরাত্রি সবাইকে, খুব ভালো থাকুন। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট।